নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। হাজারদুয়ারি উপন্যাসের আজকে শুনবেন আপনারা পঞ্চম পর্ব। তবে গল্প শুরুর আগে শুনে নিন আগের পর্বে কি হয়েছিল। শ্রী সুমন সেনকে ফোন করে পাড়ার দোকান থেকে, কিন্তু সে তার পরিচয় দেয় না। সুমন সেন হয়তো বুঝতে পারে, সে বারবার জিজ্ঞেস করে কোথা থেকে ফোন আসছে, কলকাতা থেকে। বাড়ি ফিরে শ্রী সুমনের পুরনো চিঠি নিয়ে বসে। এরপর একদিন সুমনের বিশাল বড় একটি অ্যাক্সিডেন্ট হয়। সে অফিসিয়াল কাজে পাড়াদ্বীপ থেকে ফেরার পথে একদল গুন্ডা তাকে লোহার রড দিয়ে এবং ছুরি দিয়ে জখম করে। তাকে হসপিটালে ভর্তি করা হয়, কিন্তু ডক্টর বলে 48 আওয়ার্সের আগে কিছু বলা যাবে না। এই ঘটনাতে সবাই খুবই তথ্যস্থ। সব জায়গায় পুলিশ পাহারা বসানো হয়েছে। গোপেনের বাড়ির সামনেও সিভিল ড্রেসে পুলিশ রয়েছে। এই খবর শুনে শ্রীর মুখ সাদা হয়ে যায়। সে খুব ভেঙে পড়ে। সে চায় এই মুহূর্তে দীপা আসুক, তাহলে ওর কথা শুনে তার বিচলিত মন কিছুটা শান্ত হবে, সে এই পরিস্থিতি থেকে বেরোতে পারবে। কিন্তু তখনই সে মনে করতে থাকে, দীপার সাথে গোপেনের দেখা হওয়ার পর থেকে তাদের দুজনের মধ্যেই কেমন পরিবর্তন এসেছে। দীপা আগের থেকে চুপচাপ হয়েছে অনেক, এবং গোপেন অনেক উৎফুল্ল হয়েছে। আজকে শুনবেন এরপর থেকে। দীপা সত্যি এলো পরদিন, গোপেন কারখানায় বেরিয়ে যাওয়ার পরই। দীপা বলল, তুমি তো গেলে না শ্রীদি পিকনিকে, তোমার বড় গেল না, আমরা কত মজা করলাম। আর কারা গেছিল রে? আমার সবই ছেলেবেলার বন্ধুরা। ও, বান্ধবী? বন্ধুও? আজকাল স্ত্রীলিঙ্গ তো অব্যবহার্য হয়ে গেছে, মানে ভাষার বেলায়। বন্ধু বলতেই বন্ধু বান্ধবী দুই বোঝায়। দুজন পুরুষ বন্ধু ছিল আর দুজন মেয়ে বন্ধু। বাঙালি? না না, ওড়িয়া। আমি তো ওড়িয়াই। যেতে পারলি? তোর সুমনদার খবর শুনে আমি তো ভাবলাম তুই যাসনি। বাড়ি আমরা তো গেছিলাম গত সপ্তাহে, তখন তো দুর্ঘটনা ঘটেনি। ও তাই তো, কি সাংঘাতিক কাণ্ড, তাই না? শ্রী চুপ করে রইল। জানো তো, 4 জন লোক আজকে ধরা পড়েছে নুয়াগড়ে। কতদিন পরে ধরা পড়ল। তাই? এই নুয়াগড় কোথায় রে? নুয়াগড় আগে দেশীয় করদ রাজ্য ছিল। শুনেছিলাম তো আরও লোক ছিল, মানে যারা মেরেছিল ওদের এমডিকে। তারাও ধরা পড়বে। বাছাধনেরা মারের চোটে কবুল করবে সবই। তা এর পেছনে কে বা কারা ছিল রে? শুনছি তো অনেক বড় চক্র, লোকগুলো ভাড়াটে। এর পেছনে নাকি 3-4টে বড় পাবলিক সেক্টর কোম্পানির ম্যানেজিং ডিরেক্টররা আছেন, যারা ডিসঅনেস্ট। প্রচুর পয়সা করেছেন ট্যাক্স পেয়ারদের টাকা মেরে। এদিকে কোম্পানিগুলোতে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস, আর নিজেদের আঙুল ফুলে কলা গাছ। তারা সুমনদার মতো অনেস্ট কোপেবল মানুষের শত্রু তো হবেই। সুমন সেনের জন্য তাদের মুখ রাখাই দায় হয়ে উঠেছে যে। সুমনদাকে নাকি পদ্মশ্রী দেওয়া হবে এবার, জানো? এ মা, উনি নেবেন? মানে তোমার সুমনদা? এইসব উপাধি টুপাধি ভালো নয়। বারে, দিলে নেবেন না কেন? রাষ্ট্রপতি তো দেবেন। না নিলে স্বদেশকে অপমান করা হবে না? তা কেন? সরকারি খেতাবের সঙ্গে স্বদেশের সম্মান তো বাঁধা নেই। অনেকেই তকমা চান না। সাহেবদের আমলে মো সাহেব আর তেলবাজ টাকাওয়ালা মানুষেরা রায় বাহাদুর আর রায় সাহেব খেতাবের জন্য কাঙালপনা করতেন। শুনেছি, আমি তো আর দেখিনি। আমিও তো শুনেইছি রে, দেখবো আর কোত্থেকে বল। আচ্ছা, তোর সুমনদাকে দেখতে গেলি না? কি লাভ? কেন? এই সময় কোনো পছন্দের মানুষকে দেখতে হয় কি?
অজ্ঞান, ক্ষতবিক্ষত, নাকে অক্সিজেনের নল, পেট ফুটো করে নল, রক্তর বোতলের নল। উফ বাবা, তুই তো ডাক্তার রে, তুইও দেখতে পারিস না? রোজই তো এসব দেখিস। রোজ তো আর সুবন্ধার মতো কাউকে দেখি না। যাদের দেখি তারা তো রোগী, পেশেন্ট। তাদের অস্তিত্বটা আমার কাছে পুরোপুরি ইম্পার্সোনাল। কিন্তু সুমনদার ব্যাপারটাই আলাদা। তবু তুই তো নিজেও ডাক্তার, তোর তো একবার যাওয়া উচিত ছিল। অন্তত জেনে আসতে পারতিস সত্যি ব্যাপারটা কতখানি সিরিয়াস। শোনো শ্রীদি, ব্যাপারটা খুবই সিরিয়াস। আসলে আমি হাসপাতাল থেকেই আসছি। যদি এই যাত্রা বেঁচেও ওঠে তবে হয়তো প্যারালিটিক হয়ে যাবে, নয়তো ব্রেন ড্যামেজড হয়ে যাবে। কি হবে না হবে তা এখনই কিছু বলা যায় না। তাই না কি রে? যারা সুমনদাকে মেরেছে তারা জানে না যে টিম সুমনদা হুড়হুলাগড়ে গড়ে তুলেছেন, যে ডেডিকেশন, ফিলিং অফ অ্যাচিভমেন্ট এখানকার প্রতিটি অফিসার এবং কর্মচারী ঐতিহ্য হিসেবে গড়ে তুলেছেন তাদের নিজ নিজ বুকের মধ্যে, তা এই ঘটনাতে শুধু শক্তই হবে। কাজটা শেষ করে ফেলতে পারলে, মানে হিউম্যান মেটেরিয়ালকে ইন্সপায়ার করার কথা বলছি আমি। এইসব বাধা বিপত্তি সেই উদ্দেশ্যকে আরও মোমেন্টাম দিয়ে বেগবান করে। সুমন সেন আর একা মানুষ নন শ্রীদি, একটা ইনস্টিটিউশন, অল বাই হিমসেলফ। বিজু পট্টনায়ক রোজ ফোন করছেন জানো। ডিরেক্টর অফ হেলথ সার্ভিসেস এসে ঘুরে গেছেন ইতিমধ্যেই। ভারতবর্ষের সব খবরের কাগজে, টিভিতে, রেডিওতে সুমনদার খবর রোজ বলছে। সুমন সেনই ভারতের পাবলিক সেক্টর ইন্ডাস্ট্রিজের কলঙ্কিত মুখ উজ্জ্বল করতে পারে। HMT, ভেল ইত্যাদি মুষ্টিমেয় কয়েকটি কোম্পানি ছাড়া হুড়হুলাগড়ের ধারে কাছে আসতে পারে এমন তো কমই আছে। তাছাড়া সুমনদা অল্প কবছরে যা করেছেন, প্রফিটের অঙ্কে নয়, টোটাল ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, লেবার রিলেশনের ক্ষেত্রে, তাও একটা দৃষ্টান্ত হয়ে রয়েছে। বাবা দীপা, তুই ডাক্তার হয়ে এত সব জানলি কি করে? ও মা, এইটুকু জানতে কি লাগে, একটু ইন্টারেস্ট থাকলেই হয়। ব্যস্ত ইঞ্জিনিয়ার যদি প্রথম সারির লেখক হতে পারেন, অ্যাকাউন্টেন্ট যদি চিত্রকর হতে পারেন, আমি ডাক্তার হয়ে সামান্য খবরাখবর রাখতে পারবো না? আসলে কি হয় জানো, আমরা জীবিকার জন্য একটা কিছু করেই একেবারে ফুরিয়ে যাই। জীবিকার সঙ্গে টোটাল জীবনের যে অনেকটাই তফাৎ, ওই কথাটা খুব কম মানুষই বোঝে। আর যারা আমার মতো, যাদের একটি সামান্যতম জীবিকা পর্যন্ত নেই, তারা তো ফরচুনেট। তাদের উদ্বৃত্ত সময়টুকুকে নিয়ে তারা কত কিছু করতে পারে। ছবি আঁকতে পারে, গান গাইতে পারে, বাগান করতে পারে, পরোপকার করতে পারে নানা রকম, সোশ্যাল সার্ভিস, নিরক্ষরদের সাক্ষরতা দান, নগর পরিষ্কার, নার্সিং। কাজের কি অভাব আছে শ্রীদি? সময় থাকলে আর ইচ্ছে থাকলে কত কাজই তৈরি করে নিয়ে করা যায়। তা না, সচ্ছল বাড়ির মেয়ে বউরা শুয়ে শুয়ে নভেল পড়ে। হেই, তোর নভেলের উপর এত রাগ কেন রে? অন্তত বাংলা নভেলের উপর রাগ করিস না, কারণ সচ্ছল ঘরের মেয়ে বউয়েরা সব মেম সাহেব হয়ে গেছে এখন। বাংলা গান, বাংলা সাহিত্য বেঁচে আছে শুধু মধ্যবিত্তদেরই জন্যে। তা বাংলার সঙ্গে একটু সম্পর্কটা রাখিস? রাখি তো, অন্তত কষ্ট করে হলেও রাখি। এখানে তো বাংলা শেখার কোনো সুযোগই নেই। মনিদিরা লিখেছিল, হাজারিবাগেও ওই একই অবস্থা। বাঙালিদের পয়সাও নেই, একতাও নেই। করে কি এসব? শ্রী চুপ করেছিল। এখন এত কথা ওর ভালো লাগছিল না। ও যদিও কদিন ধরে ভাবছিল দীপার কথা, কিন্তু আসলে এই মুহূর্তে ও একটু একাই থাকতে চায়, সুমনের জন্য প্রার্থনা করতে চায়। কিন্তু কই, আজ যে চা কফি কিছুই খেতে বললে না আমাকে। সেদিন তুই অতিথি ছিলি, আজ তো বাড়ির মেয়ে। যা খেতে ইচ্ছে হয় ভরতকে বল, বানিয়ে দেবে। এখানে খেয়েই যা না আমার সঙ্গে দুপুরে। তাও খেতে পারি,
তবে এখনও মনস্থির করিনি। তোমার বরের সঙ্গে দেখা হল তো হাসপাতালে। তিনি বললেন দুপুরে আরেকবার গিয়ে সুমনদার খোঁজ করে যেতে। তাই? তবে তাই যাস। ওদের অফিসার্স ক্যান্টিনের খাওয়াও তো খুব ভালো শুনেছি। ওখানেই খেয়ে নিস তাহলে গোপেনের সঙ্গে। কি গো, তুমি আবার রাগ করবে না তো? রাগ কেন? খুশি হব বরং। খুশি হবে কেন? অন্যকে খুশি দেখলে আমার খুব খুশি লাগে। তোমার স্বামী কি তোমার কাছে অন্য কেউ? আর আমিও কি অন্য? সকলেই এই সংসারে অন্য রে, সকলেই অন্য। কি জানি বাবা, তুমি রাগ করে বলছো কি না। তোমার বরের কি আমাকে পছন্দ হয়েছে? খুব। আর তোর গোপেনকে পছন্দ হয়নি? কি জানি, অবিবাহিত পুরুষ হলে ফট করে পছন্দ হয়ে যেতে পারত। বিবাহিত তো, তার উপরে আবার তোমার বর। পছন্দর অ্যাক্সিলারেটরের উপর পা সরিয়ে ব্রেকের উপর রাখতে হচ্ছে সর্বক্ষণ। ম্যারিড পুরুষদের সঙ্গে স্পিনস্টারদের মেলামেশা করাই উচিত নয়, দুঃখ পেতে হয়। আর ব্যাচেলারদের সঙ্গে ম্যারিড মেয়েদের উচিত কি মেলামেশা করা? ওই একই প্রবলেম। প্রেম কি জানো, গাঁয়ের শেয়াল, রোজ মৌকা খুঁজে বেড়ায় কিন্তু কবজা করতে পারে না। কিন্তু কোন দিন যে ভর সন্ধ্যায় বা মাঝরাতে তোমাকে মুরগি বা ছাগলছানার মতো ক্যাঁক করে ধরে নিয়ে জীবনের বাঁশঝাড়ের দিকে দৌড় লাগাবে, তা তুমি বুঝতেই পারবে না। প্রেম ব্যাপারটা এনকেফালাইটিসের চেয়েও খারাপ। কোন মশার কামড়ে যে হবে আগে থাকতে বুঝতেই পারা যাবে না। আর হলে নিস্তার নেই, বোঝার আগেই ফৌত। তুই না পারিসও বটে। কিছু উপমাও আছে তোর স্টকে। শুধুই উপমা? জানিস দীপা, তোকে আজ খুব সুন্দর দেখাচ্ছে। শোনো, রোজই দেখায়। তুমি হয়তো ভালো করে দেখোনি আমাকে আগে, সুন্দর করে তাকাওনি। সত্যি? তুই সাজতে জানিস? কি করব বলো, না জেনে তো উপায় নেই। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে সাজতে শিখেছি। তোমার মতো সুন্দরী হলে না জানলেও চলতো। কই, তুমি কিন্তু বললে না তোমার বরের আমাকে পছন্দ কি না। তুই কি আমার বলার অপেক্ষাতে আছিস? তোকে একটা কথা বলবো দীপা। কথাটা একমাত্র তোকেই বলতে পারি। নিশ্চয়ই বলবে, বলো। তোর গোপেনদাকে তোর খুব পছন্দ, তাই না? তোর গোপেনদারও তোকে খুব পছন্দ। তোদের দুজনকে চোখের সামনে এত সুখী দেখে আমার যে কি ভালো লাগে। দীপা এক দৃষ্টে শ্রীর মুখের দিকে চেয়ে রইল। কয়েক মুহূর্ত দীপা কোনো কথা বলল না। শ্রী বলল, কি রে, উত্তর দিবি না? দেব। তা দে। তোমাকে একটা কথা বলবো স্মৃতি। তোমার মধ্যে যতখানি মহত্ব অথবা ঔদার্য আঁটে, তার চেয়ে বেশি মহৎ বা উদার বলে কখনো নিজেকে মনে করো না। একটা ধাক্কা খেল শ্রী। বলল, তুই আমাকে কতটুকু জানিস বলতো? যতটুকু জানলে চলে। কেই বা কাকে পুরো জানে বলো? তুই অনেক বুঝিস, অনেক জানিস দীপা, কিন্তু সব বুঝিস না। বয়স যে অভিজ্ঞতা দেয় বা জীবন, তা তুই শুধু বিদ্যা বুদ্ধি দিয়ে কখনোই পেতে পারবি না। ব্যতিক্রমও তো থাকে শ্রীদি, সব ব্যাপারেই ব্যতিক্রম থাকে। তুই গোপেনকে আমার কাছ থেকে নিয়ে যাবি? এ আবার কি পারভার্সন? ভালো লাগে বলে কি ছিনিয়ে নিতে হবে? কোনো ফুলকে ভালো লাগে বলেই যে তাকে ছিঁড়ে এনে ফুলদানিতে রাখতে হবে, এ কথা আমি বিশ্বাস করি না। ছিনিয়ে নিলে আমার খুব উপকার হয় জানিস। এ কি, তুমি এ কথা কেন বলছো? তুমি কি ঠাট্টা করছো? মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি ঠাট্টা করছো। অনেক কারণ। আমাদের ছেলে মেয়ে হয়নি। গোপেনের মস্ত ক্ষোভ এই বাবদে। তবে অপারগতাটা যে কার তা নিশ্চিতভাবে জানা নেই। আমাদের দেশে এখনও সব দোষ মেয়েদেরই রে। এই নেগেটিভ ব্যাপারটা আমাকে যেমন মুক্ত রেখেছে, তেমন তোকে হয়তো বন্দি করবে,
তুই যদি ছেলে মেয়ে ভালোবাসিস তবে শ্রীদি, এমনভাবে তুমি কথা বলছো যেন সোনপুরের মেলায় উট বিক্রি করতে এসেছো। যাকে তুমি আমাকে দিয়ে দিতে চাও সে তো ইনঅ্যানিমেট অবজেক্ট নয়, তারও তো কিছু বক্তব্য আছে, অন্তত থাকতে পারে। সে খুশি হবে রে, তার মন আমি বুঝি। সে ক্লান্ত, সে বিরক্ত আমাকে নিয়ে। আর তুমি? আমার কথা তো বলেইছি। 8 বছরের দাম্পত্য সম্পর্ক যদি এমনি করেই স্বামীর অজানিতে নিলামে উঠতে পারে, তবে তা জেনে শুনেও দাম্পত্যে নিজেকে জড়াই কি করে বলো তো? এই তো বেশ আছি। দাম্পত্যে প্রবেশ না করলে দাম্পত্যর বৈচিত্র্য কারোর পক্ষেই বোঝা সম্ভব নয়। বলে না, দিল্লি কা লাড্ডু, जो খায়া वो পস্তায়া, जो नहीं খায়া वो भी পস্তায়া। দাম্পত্য ব্যাপারটা বাইরে থেকে বোঝার নয়, সাঁতার শেখার মতো। জলে নামাটা জরুরি। তোমার কথা আমার বিশ্বাস হচ্ছে না শ্রীদি। দিস ইজ টু স্ট্রেঞ্জ টু বি বিলিভড। তা ঠিক, তবে লাইক ট্রুথ, লাইফ অ্যাজ ওয়েল ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন, জানিস তো? তুমি কি কারণে গোপেনদাকে ডাম্প করতে চাইছো জানতে পারি কি? আমি ডাম্প তো করিনি, তোকে দেখে কিছু বুঝেছি বলেই এমনটি চাইছি। কি বুঝেছ? হয়তো বুঝেছি কিছু। আই থট অ্যাজ মাচ। তুমি কোনো কারণে আজ খুব আপসেট আছো শ্রীদি। ইউ আর নট ইন ইউর নর্মাল সেন্স। আমি আজ যাচ্ছি, পরে আবার আসবো। কিন্তু তোমাকে কি এত আপসেট করেছে? সুমন সেনের ব্যাপারটা? বাজে কথা। আই হার্ডলি নো হিম। তাছাড়া আমি তো আর হুড়হুলাগড় ইন্ডাস্ট্রিজের কর্মী নই। আমার কোনো ফিলিংস নেই এর সম্বন্ধে। তাকে চোখে কখনো দেখিও নি। আই এম টায়ার্ড অফ হিয়ারিং দ্যাট নেম। উফ, ওই নামটা হুড়হুলাগড়ের অবসেশন। তা ঠিক, ম্যাগনিফিসেন্ট অবসেশন। তবে চোখে না দেখলেও এখানের বা অন্য বহু জায়গার বহু মেয়ে বউই তাকে স্বপ্নে দেখে। আফটার অল হি ইজ এ ফেনোমেনন। তুমি স্বপ্নে কি তাকে দেখো নি? দীপা, এবার তুই ওঠ। তুই কথা ভালো বলিস, স্পার্কলিং কনভারসেশনিস্ট তুই, কিন্তু অ্যাট টাইমস ইউ টক ননসেন্স, আটার ননসেন্স। আই নো, আই ডু। আমি উঠলাম। আই এম অ্যাওয়্যার অফ এভরিথিং আই ডু। কোথায় যাবি এখন? কেন, হাসপাতালে। তুমি যাকে ডাম্প করতে চাও তোমার সেই বরের কাছেই যাচ্ছি। লাঞ্চ করব। দীপা উঠে স্কুটারের চাবিটা আঙুলে ঘোরাতে ঘোরাতে বলল, শ্রীদি, আর ইউ রিয়েলি সিরিয়াস? কি ব্যাপারে? অ্যাবাউট গোপেনদা? শ্রী মুখ নামিয়ে নিয়ে ভাবল একটু, তারপর বলল, হ্যাঁ সিরিয়াস, আই এম সিরিয়াস। দীপা তরতরিয়ে সিঁড়ি দিয়ে নেমে দরজা খুলে চলে গেল। ওর পিছনে পিছনে নেমে গিয়ে শ্রী খোলা দরজাতে দাঁড়ালো। দীপা একবারও মুখ ফিরিয়ে দেখল না, হাতও তুলল না। জোরে স্টার্ট করলো স্কুটার। ওর স্কুটার ধুলো উড়িয়ে টাউনশিপের দিকে চলে গেলে দীপার মুখে এক স্মিত হাসি ফুটে উঠল। ও ভাবছিল, দীপা কি সত্যি নরখাদক? হলেও শ্রীর কিছুতেই কিছু যায় আসে না। ওর জীবনে এখন খাদ্য ও খাদক দুই ইকুয়ালি আনইম্পর্ট্যান্ট হয়ে গেছে। ও এখন সত্যিকারের ইম্পর্ট্যান্ট কিছু সন্ধান পেয়েছে। ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জীবনের মতো, মাদার টেরেসার জীবনের মতো তার জীবনও অন্য এক মাত্রা পেতে পারে যদি। বৌদি, খাবার লাগাবো? অন্যমনস্ক গলায় শ্রী বলল, একটু পরে, 1টার সময়। আজও আকাশ মেঘলা, রাতে বৃষ্টি হয়েছিল। সকলেই বলছে ঘোর কলি। সমস্ত পৃথিবীর আবহাওয়াই পাল্টে গেছে। গ্রীষ্মে বর্ষার আমেজ। এবার নোয়ার নৌকো ভাসাবার সময় আসছে, সৃষ্টি নাশ হবে। আজও পাখিগুলো এসেছে, ওরা ভারী মন খারাপ করে দেয়। বনের পাখিগুলো
আকাশ, দূরের মায়াঞ্জন ঘেরা জঙ্গল পাহাড়, মাথা উঁচু হুড়হুলাগড়ের পাহাড়, এই জানলার এই গরাদ তাকে রোজই এই সময়টাতে তার জীবনের অসারতা সম্বন্ধে সচেতন করে তোলে। যতই সচেতন করে তোলে ততই পাগল পাগল লাগে। কর্মহীনতাজনিত ক্লান্তি ওকে পেয়ে বসে। এই একঘেয়ে বৈচিত্র্যহীন জীবন তার কোনোদিনই প্রার্থনার ছিল না। গোপেনের মতো না খুব ভালো না খুব খারাপ স্বামীর কামনা ছিল না। নিঃসন্তান জীবনও সে চায়নি। রোজ এই সময় যখন মনটা খুব খারাপ হয়, ঠিক তখনই এই জানালা থেকে দেখা না পাওয়া একটি কারখানা থেকে পেটা ঘড়িতে একবার জোর শব্দ করে 1টা বাজে। পাখিরা কলকাকলিতে মধ্যাহ্নর অলস অবসর ভরে দিয়ে ফুৎকারে উড়ে যায় বন আর পাহাড়তলের সবুজ অন্ধকারের দিকে। শ্রীর মনে হয় তারও দাঁড় ছেড়ে ওড়ার কথা ছিল ওদের সঙ্গে, কিন্তু হলো না। নিঃশব্দ পায়ে পেছনে ভরত এসে বলে, 1টা বাজলো, এবার খাবার লাগাচ্ছি বৌদি। শ্রী খেতে বসেছিল। এমন সময় গোপেনের জিপের শব্দ শুনল। অবাক হলো ও। তাহলে কি দীপা যায়নি হাসপাতালে, কিংবা খারাপ কোনো খবর? খাওয়া থামিয়ে ও দরজার দিকে তাকালো। কিছু খাবার আছে? হ্যাঁ, থাকবে না কেন, সবই আছে। ভরত, একটা প্লেট নিয়ে আয় তো। তোমাদের এমডি কেমন আছেন? ভালো, অনেক ভালো। 12 দিন তো হয়ে গেল, কথাবার্তাও বলছেন। আজকে বলেছেন আমার সঙ্গে। ও, কি বললেন? তোমাকে কালকে নিয়ে যেতে বললেন। আমাকে? কেন? হ্যাঁ, তোমাকে। কেন আবার কি, অনেকেই তো সস্ত্রীক যাচ্ছেন। আমাকে উনি হেসে বললেন, ব্যানার্জি সাহেব, শুধুমাত্র আপনার স্ত্রীর সঙ্গেই আলাপ হয়নি। এই যাত্রায় যখন বেঁচেই গেলাম তখন কালকে নিয়ে আসুন। ও, তুমি কি বললে? আমি আবার কি বলবো, বললাম নিয়ে আসবো। আমাকে জিজ্ঞেস না করেই বলে দিলে? আমি তোমাদের এমডির সঙ্গে দেখা করতে চাই না। যার কথা এত শুনেছি আমি তাকে দেখতে চাই না, মোহভঙ্গ হবে। উল্টোটাও তো হতে পারে। বলেই হাত ধুতে গেল গোপেন বেসিনে। শ্রী বলল, উল্টো সোজা যাই হোক, আমি যাব না। তুমি যাবে না, তোমার ঘাড় যাবে। আমার কি মান সম্মান বলে কোনো ব্যাপার নেই? এক দৃষ্টে শ্রী চেয়ে রইল গোপেনের মুখের দিকে। ওর এই আশ্চর্য রূঢ় ব্যবহারে শ্রী হতবাক হয়ে গিয়েছিল। শ্রী আবারও বলল, আমি কিন্তু যাব না, বলে দিলাম। সে কাল দেখা যাবে তুমি যাবে কি যাবে না। এখন এ নিয়ে আর কথা বলতে চাই না। শ্রী স্তব্ধ হয়ে বসে ভরতের এনে দেওয়া প্লেটে গোপেনের খাবার তুলে দিতে লাগল। গোপেন বলল, আমি নিজেই নিতে পারবো। শ্রী ভাবল এই রূঢ় ব্যবহারের কারণ নিশ্চয়ই দীপা। বলল, দীপা এলো না? সে কোথায় খেলো? দীপা? হ্যাঁ, দীপা। তুমি নাকি দুপুরে যেতে বলেছ তাকে হাসপাতালে। সকালে ও যখন গেছিল তখন নাকি তুমি বলেছিলে। আমি? আশ্চর্য, আজ তো সকালে আমি কারখানাতেই ছিলাম, হাসপাতালে যাইনি। বিধওয়ান সাহেব বললেন, ব্যানার্জি এমডি তোমার খোঁজ করছিলেন সকালে আমি যখন গেছিলাম। লাঞ্চের সময়, মানে লাঞ্চ আওয়ারের আগেই একবার যেও, তারপর না হয় বাড়িতে গিয়ে খেয়ে এসো। সেই মতোই তো গেছিলাম। ও, তা তোমার সঙ্গে দীপার দেখা হয়নি? সে তো এখান থেকে একটু আগেই গেল। কোথায় গেল তাহলে? আশ্চর্য তো, তোমার বোন, আমি কি করে জানব? এইসব হেঁয়ালির আমি মানে বুঝি না। হাত ধুয়ে খেতে খেতে গোপেন বলল, তোমাকে বুঝি এইসব গুল মেরে গেছে? গুল কি না আমি কি করে জানবো বলো, কিন্তু তাই তো বলে গেল। এই জন্যই ওকে আমার ভালো লাগে। শালি যদি হয় তবে এমনই হওয়া উচিত,
কেমন মিসচিভিয়াস মেয়ে দেখো, আর তুমিও তেমন ওর গুল খেয়ে বসে আছো। এখানে আসার পর থেকেই গোপেনের ভাষার কৌলিন্য আর নেই। মজুরদের ভাষায় কথা বলে ও এখন। কারখানার প্রভাব, শ্রী ভাবছিল। শ্রী বলল, যেমনভাবে বলছিল তাতে অবিশ্বাস করার তো কিছু ছিল না। মিথ্যাচার অবশ্যই করছে কেউ, তবে কে সেটা জানা দরকার। মানে তুমি কি বলতে চাইছো? আমি কি বলবো? দীপা যা বলে গেল তাই। দীপাকে বলে দেবে সে যেন আর এখানে না আসে। মানুষের মন সবসময় রসিকতার জন্য তৈরি থাকে না। আশ্চর্য ইরেসপন্সিবল মেয়ে তো। তুমি কি করে জানলে যে সকালে ও হাসপাতালে যায়নি? আমি জানি, ভিজিটার্সদের লিস্ট ছিল মেট্রনের কাছে। তাতে দীপার নাম ছিল না? না। কোনো মহিলার নামও ছিল না? হ্যাঁ ছিল, একজন মহিলার নাম ছিল মিসেস জি ব্যানার্জি। তার মানে আমি গেছিলাম বলছো? তুমি কেন যেতে যাবে? কিন্তু আর তো একজনও জি ব্যানার্জি নেই হুড়হুলাগড়ে। খাওয়া থামিয়ে শ্রী রাগে লাল হয়ে উঠল, বলল, তাহলে আমি গিয়েছিলাম সকালে। তুমি যখন বলছো তার উপরে আর কথা কি? আমি গেছিলাম। কি হলো, খাওয়া ছেড়ে উঠে গেলে যে? আমি খাবো না, আমার ভালো লাগছে না। আরে এগুলো নষ্ট হবে। পেটে গেলে তো নষ্টই হতো। মনে করো পেটেই গেছে। ভরত দই নিয়ে এসেছিল। শ্রী অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, ভরত, আমি সকালে বাড়ি থেকে কি কোথাও বেরিয়েছিলাম? কই না তো, দীপা দিদিমণি এসেছিল। তুমি কখন বেরোলে? গোপেন খুব অবাক হয়ে গেল। খেতে খেতে মুখ না তুলেই বলল, আই এম সরি, কেউ তোমাকে ইম্পারসোনেট করেছে। কে? তা আমি কি করে জানবো বলো? তবে এটাও ঠিক, তুমি যদি সকালেই যেতে তাহলে আমাকে তো এমডি বলতো না যে কাল সকালে তোমাকে নিয়ে যেতে। দুপুরবেলা রোগীকে বিরক্ত করতে যাও কেন? দুপুরে কোথায়, আমি তো 12:30 নাগাদ গেছিলাম। তারপর লক্ষ্মীপতির সঙ্গে হাসপাতালেরই ক্যান্টিনে একটা মিটিং সেরে এই আসছি। শ্রী হাত মুখ ধুয়ে শোবার ঘরে চলে গেল। আজ আর গোপেনের খাওয়া দেখার মতো মানসিক অবস্থা ওর ছিল না। ওই দীপা মেয়েটি তো সাংঘাতিক। ও কখন যে কি করছে তা বোঝা দুষ্কর। শ্রীর মনে গভীর সন্দেহ জাগল যে দীপাই গেছিল হাসপাতালে শ্রীর নাম ভাঙিয়ে। কিন্তু কেন? মনটা উচাটন্ত হয়েছিলই, দুর্বলও কম হয়নি। আজ রবিবার, একটু পরই সত্যি সত্যি যেতে হবে হাসপাতালে ওকে গোপেনের সঙ্গে। গতকাল খাওয়ার সময় যাবে না বলেছিল বটে, কিন্তু না যাওয়ার কোনো বুদ্ধি ও যুক্তিগ্রাহ্য কারণ সে খুঁজে পেল না। বরং তার মন বলল যে না গেলেই গোপেনের মনে সন্দেহ দানা বাঁধবে। ওরা ব্রেকফাস্ট করছে, এমন সময় নিচে একটি স্কুটারের আওয়াজ শোনা গেল। রীতিমতো আতঙ্কিত হয়ে উঠল শ্রী। নিশ্চয়ই দীপা। যখন যাবে বলে হাসপাতালে মনস্থির করেই ফেলেছে, তখন আর কোনো বাধারই মুখোমুখি হতে চায় না ও। গোপেন দেখতে গেল মুখ গম্ভীর করে, কিন্তু তার গাম্ভীর্য উপচে এক ধরনের খুশিও চকচক করছিল মুখে। সেটা লক্ষ্য করল শ্রী। দীপা নয়, অশেষদা। গোপেন ঘোষণা করল ল্যান্ডিং থেকে। শ্রী বলল, আসুন আসুন, বসুন। কি খাবেন? আর নিপাদি কেমন আছেন? দীপা? এত প্রশ্ন একসঙ্গে করলে জবাব দিই কী করে? বসবো না, কিছু খাবও না। তোমার নিপাদি ভালো আছেন, আর দীপা আজ সকালেই চলে গেল। কোথায়? বুড়লাতে সম্বলপুরের বাস ধরল এই 5-6 থেকে। সে কি আমাদের না বলেই চলে গেল? গোপেন বলল অবাক গলায়। হ্যাঁ, গতকালই তো এসেছিল। কই ঘুণাক্ষরেও তো কিছু জানালো না। অশেষদা বলল, আমার শ্যালিকাটি অমনি, তার দিদির ঠিক উল্টো। তার দিদি তোমাদের এখানে এলেও
পাড়ার লোক 7 দিন আগে থেকে জানতে পারে। আর দীপার যাওয়া আসা শরতের মেঘের মতো, এই আছে তো এই নেই, চোখের পলকেই ছায়া মিলিয়ে যায়। তবু এমন করে যাওয়ার মানে কি? কোনো রহস্য আছে? রহস্য হয়তো আছে, কারণ সত্যিই এমন হঠাৎ সে কখনোই যায় না, কিন্তু সেই রহস্যটি আমাদের জানা নেই। তোমরা জানো কি না তাই তো জানতে এলাম। আমরা কোত্থেকে জানবো? আমাদেরও তো অবাক লাগছে। আচ্ছা, ভালো কথা, তোমাদের দুজনকে 2টো চিঠি দিয়ে গেছে। গত রাতে প্রায় 2টো অবধি ওর ঘরে আলো জ্বলছে। তো নিপা বকাবকি করতে গেছে, গিয়ে দেখছে ও কী সব লেখালেখি করছে, বলছে জরুরি পেপার তৈরি করছে। আমার মনে হয় তখনই ওই চিঠিগুলো লিখছিল। আমাদেরও একটি করে দিয়েছে। কই আমারটা দেখি। শ্রী হাত বাড়ালো। বেশ মোটা একটি খাম দিলেন অশেস্তা শ্রীর হাতে। উপরে লেখা স্ট্রিক্টলি পার্সোনাল। আমারটাও এরকম লেখা। গোপেনের হাতেও একটি খাম দিলেন, সেলোটেপ আঁটা। সেটির উপরেও লেখা স্ট্রিক্টলি পার্সোনাল। শ্রী উঠে গিয়ে চিঠিটি ওর হাত ব্যাগের মধ্যে রাখল। বলল, আপনাদের দুজনকেও এইরকম স্ট্রিক্টলি পার্সোনাল চিঠি দিয়েছে অশেস্তা? তোমার দিদিরটিও তাই, শুধু আমারটি ছাড়া। অথচ দেখো, একমাত্র শালি যদি একমাত্র জামাইবাবুকেই পার্সোনাল চিঠি না লেখে তো কে লিখবে বলো? কি লিখেছে দীপা আপনাকে? দেখবে, এই দেখো, পকেটে নিয়ে বেড়াচ্ছি। অশেষদা, কদিন খুব মজা করে গেলাম। মা বাবা নেই, দাদা নেই, দিদি আর আপনিই আমার সব। দিদির চেয়েও আপনি অনেক ভালো। এই কদিন যে যত্ন আদর পেয়ে গেলাম এবং মজা করে গেলাম, তার স্মৃতি থাকবে পুরো 1 বছর। শিগগিরই আমি চমৎকার কোয়ার্টার পাব, পেলেই জানাবো। আপনারা সকলেই বেড়াতে আসবেন আমার কাছে। ফনা আর ফ্লোরাকেও নিয়ে আসবেন। আপনি একাও আসতে পারেন, দিদির ব্লাড প্রেশার একটু বাড়িয়ে দেব। মেয়েরা সব বয়সেই বোধহয় স্বামীকে হারাবার ভয় পায়। বিয়ের বাউন্ডারি ওয়াল সম্প্রতি আবিষ্কার করেছি, খুবই হালকা পলকা। ভুঁড়ো শেয়াল অথবা তস্করের যখন তখন ঢুকে পড়াটা আদৌ বিচিত্র নয়। তাই সুদূর ভবিষ্যতে বিয়ের কথা আদৌ ভাবছি না। আমার কোয়ার্টারে আপনাদের জন্য অঢেল জায়গা থাকবেই। ভালো থাকবেন, আর দিদিকে একটু বকবেন, প্রেশারের ওষুধটা যেন নিয়মিত খায় 2 বেলা করে। ইতি, দীপা। অশেষদা অতি সরল প্রকৃতির লোক, বললেন, তোমাদেরটা কি লিখলো একটু দেখি। শ্রী বলল, স্ট্রিক্টলি পার্সোনাল তো? হ্যাঁ, আমারটাও তাই। গোপেন বলল। অশেষদার মুখে পান ছিলই, তাতে একটু জর্দা ফেলে বললেন, সেই গান আছিল না গো তোমাদের রবি ঠাকুরের একটা, হঠাৎ মনে পইরা গেল গিয়া, ইরা পর রে আপনে করে আপনারে পর। অশেষদার কথাতে গোপেন এবং শ্রী দুজনেই একসঙ্গে হেসে উঠল। অশেষদা বললেন, চলি, আইসো তোমরা। কি মাছ খাইবা আগে কইয়া দিও, চাঁদ বালি থেকে আনাইয়া থুমুনে। গোপেন বলল, আপনারাও সকলে আসবেন একদিন। একদিন এসে সারাদিন থাকুন, খাওয়া দাওয়া করুন। আমিও নতুন কোয়ার্টার পেয়ে যাব আর মাস 2-এর মধ্যেই। নদী আর পাহাড় মুখো, 2তলা চমৎকার বারান্দা থাকবে। তখন তো প্রতি রবিবারেই আসতে হবে। ছাড়ান দাও তো, শালির বাড়ি আসুম না তাই আবার কষ্ট। যাই তাহলে আইজ। শ্রী বলল, না না, যাওয়া নয়, বলুন আসি। অশেষদাকে সিঁড়ি অবধি পৌঁছতে গিয়ে গোপেন বলল, তুমি নেমে এসো, আমি নিচেই আছি। শ্রী বলল, আচ্ছা। তারপর তৈরি যদিও হয়েছিল, তবু শেষবারের জন্য একবার আয়নার সামনে দাঁড়ালো। এই শ্রীকে কি ভালো লাগবে সুমন সেনের, লেজেন্ডারি ম্যানেজিং ডিরেক্টর? সুমন রং হিসেবে ফলসা বিশেষ পছন্দ করত। শ্রী সাদা ব্লাউজ পরেছে, একটি ফলসা রঙা শাড়ি, তাতে চওড়া বেগুনি পাড়, কপালে বেগুনি রঙা লিপস্টিকের টিপ,
ঝুঠো মুক্তোর বেগুনি রঙা মালা, রূপোর পায়জোর পায়ে হালকা বেগুনি লিপস্টিক। নিচ থেকে গোপেন ডাকল, হলো? আয়নার সামনে শেষবারের মতো নিজেকে দেখে নিয়ে শ্রী বলল, হ্যাঁ যাই। তারপর নেমে জিপে উঠে বসল। বাইধরের পাশে গোপেন, একেবারে বাঁ পাশে শ্রী। ভরত এসে দরজা বন্ধ করে দিল। গোপেন বলল, খেয়ে দে বাড়িতেই থাকিস, আমরা আজ দুপুরে ফিরতে নাও পারি। হ্যাঁ জানি তো। জিপটা চোখের আড়ালে যেতেই একটা বিড়ি ধরালো ভরত, আর মনে মনে গান ধরল। জিপটাকে ড্রাইভার বাইধর হাসপাতালের কম্পাউন্ডে পার্ক করল। লিফটে ওঠার সময় পা কাঁপছিল শ্রীর। লিফট থেকে নেমে কাঁপুনিটা থেমে গেল। ভিজিটার্স রুমে বসে কার্ড পাঠালো গোপেন। আরও 3টে কাপল এসেছিলেন দেখা করতে। শ্রীদের ডাক পড়ল না, অন্যদের আগে ভিতরে যেতে বলা হলো। গোপেন একটু ছটফট করছিল। শ্রীকে এমডি সম্বন্ধে এতদিন যা বলেছে তাতে সে যে এমডির খুবই কাছের লোক এমন আভাস ছিল। শ্রীর কাছে ইম্পর্টেন্স থাকছে না। শ্রীর খুব অভিমান হলো। এমনি করেই কি প্রতিশোধ নিচ্ছে সুমন? অপমান করে বোঝাচ্ছে যে সে তার স্বামীর বসের বস? তাহলে ডাকাই বা কেন? জানালা দিয়ে চোখ ছড়িয়ে সে বাগান দেখতে লাগলো এবং তার হাতে ধরা লাল গোলাপের তোড়াটিকে। সেই 3টে কাপলকে 5 মিনিটের মধ্যে ছুটি করার পর শ্রীদের ডাকলেন সুমন সেন। শ্রী দেখল ওদের ঢুকিয়েই সুমনের সুইটের বাইরে নো ভিজিটার্স বোর্ড টাঙিয়ে দিলেন উনি। নার্স বললেন, বেশিক্ষণ থাকবেন না কিন্তু, আজ সকাল থেকে আবার লোক চিনতে পারছেন না মাঝে মাঝে। ডক্টর চোপড়া খুব ওয়ারিড। স্যার, এই যে আমার স্ত্রী এসেছেন। গোপেন বলল গর্বের গলায়। এই সংসারে কত গর্বই যে জানা বা অজানা লজ্জাতে মোড়া থাকে, যদি তা গর্বিত মানুষেরা জানতেন। ক্ষীণকণ্ঠে সুমন বলল, আসুন আসুন। শ্রীর 2 চোখে চোখ রাখল সুমন। সেই মুহূর্তেই ও নিজে মানুষ হিসেবে যে বেশ ছোট তা বুঝতে পেরে একটা ধাক্কা খেল। নিজের সম্বন্ধে ধারণাটা অন্যরকম ছিল। শ্রী নমস্কার করল না সুমনকে, সেটা লক্ষ্য করল গোপেন। সেন সাহেবের কাছে গিয়ে শ্রী ফুলের তোড়াটা তার হাতে দিল, কিন্তু অন্যদিকে চেয়ে। গোপেন সেটাও লক্ষ্য করল। শ্রী বলতে গেল, কেমন আছেন সুমনকে, কিন্তু কিছুই বলতে না পেরে মাথা নিচু করে বসে থাকল। গোপেন বলল, স্যার আমি ব্যানার্জি, গোপেন ব্যানার্জি। শরীরটা ভালো নেই। আপনি কে? শ্রীর মুখ দিয়ে একটা অদ্ভুত শব্দ বেরোল। সেটা হ্যাঁও নয় নাও নয়, একটা ক্ষমা প্রার্থনা সূচক সংক্ষিপ্ত অস্ফুট শব্দ, খুবই করুণ। সুমনের জন্যে এবং নিজের জন্য বড় কষ্ট হচ্ছিল শ্রীর। সুমন খাটের সঙ্গে লাগানো বেলের সুইচ টিপে দেওয়াতে নার্স ভিতরে এলেন। সেন সাহেব বললেন, নার্স প্লিজ অ্যাটেন্ড টু হার। গোপেন বলল, না স্যার, ওর তো কিছুই হয়নি। হয়েছে এটা টুলশপ নয় ব্যানার্জি সাহেব, আমি যা বলছি শুনুন। ওর কিছু একটা হয়েছে, সেটা কি আমি তা জানি না। প্রেশারও হতে পারে, সুগারও হতে পারে। উনি কোল্যাপস করে যাচ্ছিলেন, আপনি লক্ষ্য করেননি? চেক আপ করিয়ে ওকে বাড়ি নিয়ে যান সাবধানে। নার্স শ্রীকে পাশের ঘরে নিয়ে গেলেন। আপনার স্ত্রীর কি নাম ব্যানার্জি সাহেব? ইউ শুড বি প্রাউড অফ ইউর ওয়াইফ। নাম শ্রীপর্ণা, আমরা বাড়িতে শ্রী বলেই ডাকি। নো নেম কুড বি মোর অ্যাপ্ট ফর হার। ওকে আজই নিয়ে যান,
ওষুধের গন্ধেও হয়তো শরীর খারাপ হতে পারে। আমার শরীরটাও আজ সকাল থেকে ভালো নেই। পেটের একটা জায়গায় সেলাই ছিঁড়ে গেছে, মাথাতেও বড় যন্ত্রণা। উনি সুস্থ হলে এবং আমি একটু ভালো হলে আবার আসবেন। স্যার, আমার স্ত্রী, হ্যাঁ মানে আমার স্ত্রী খুব ভালো সাবুর খিচুড়ি করতে পারেন। আপনার জন্য একদিন করে নিয়ে আসতে বলবো স্যার। আমার সৌভাগ্য। নিশ্চয়ই। ঠিক আছে স্যার, চলি তাহলে। আসুন ভাই। দরজার কাছে যখন গোপেন গেছে তখন সুমন কি যেন বলল। গোপেন আবার ফিরে গেল। কিছু বলছেন সেন সাহেব? হ্যাঁ। সুমন সেন যেন অনেক দূর থেকে কথা বলছেন এমনভাবে বললেন, ভাই ব্যানার্জি, আপনার স্ত্রীকে আমি কোথায় যেন দেখেছি, ভারী চেনা লাগলো, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। আই মাস্ট সার্চ ডাউন মাই মেমরি লেন, নট নাও, সাম আদার টাইম, when I go back to myself. আমি এখন মানুষ চিনতে পারছি না। চেনা লোক নাম বলে কাছে এসে দাঁড়ালে আন্দাজ করতে পারি গলার স্বরে, চেহারা দিয়ে নয়। আপনাকে অবশ্য পারলাম। আমার স্ত্রীকে আপনি কোথায় দেখেছেন স্যার? বলতে পারছি না ব্যানার্জি সাহেব, নামটাও খুব চেনা লাগছে, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। পরে আশা করি পরে মনে করতে পারবো। উফ, ভীষণ যন্ত্রণা করছে। নার্স। গোপেন ছুটে পাশের ঘরে গিয়ে নার্সকে ডাকল। নার্স শ্রীর প্রেশার দেখছিলেন। ফোনে ডাক্তারকেও ডাকা হলো। ততক্ষণে সেন সাহেব পাস আউট করে গেছেন তখনকার মতো। শ্রীর হাত থেকে লাল গোলাপের তোড়াটা নিয়েছিলেন, বুকের উপরে ফুলগুলো এলিয়েছিল। ডক্টর চোপড়া বললেন, আপনারা স্টার্ন হন সিস্টার। উনি চাইলে কি হবে? রোগীর কথায় আমরা চলবো না আমাদের কথায় উনি চলবেন? উনি এমডি হলে কি হবে, সুমন সেন হলেও হবে না। আনলেস হি অ্যান্ড ইউ অল ওবে মাই অর্ডার্স, আই এম গোয়িং টু রিজাইন। স্টপ অল ভিজিটার্স। স্যার, আমি কি করব বলুন, সবাই যে কোম্পানির লোক। মেট্রন বললেন, সকলে ওকে ভালোবাসেন তো, বোধহয় হঠাৎ কোনো শখে পাস আউট করে গেছেন। ওদের ভালোবাসা কি মিস্টার সেনকে বাঁচাবে? ওদের সকলের ভালোবাসার চেয়ে ওর আরোগ্যটা আমাদের কাছে বেশি জরুরি। মাথার রেস্টের দরকার, অ্যাবসোলিউট রেস্ট। নেক্সট 7 দিন অ্যাবসোলিউটলি নো ভিজিটার্স। দ্যাট মিন্স নো ভিজিটার্স, নো ওয়ান ইজ পারমিটেড। দ্যাটস মাই অর্ডার। আবার একটা ইইজি করুন এক্ষুনি, আমি দাঁড়িয়ে আছি। আর ডক্টর হাটাকে খবর দিন ইন্টারকমে। আপনারা বুঝতে যদি না পারেন যে আওয়ার পেশেন্ট ইজ এ ভিভিআইপি অ্যান্ড হিজ কন্ডিশন ইজ প্রিকারিয়াস, তবে আমার কিছু বলার নেই। প্রেশার ঠিকই ছিল শ্রীর। মাথাটা যে কেন ঘুরে গেছিল তা শারীরবিদদের জানবার কথা নয়। লিফটের কাছে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল ও গোপেনের সঙ্গে। ডক্টর চোপড়ার কথাগুলোর কানে গেছিল। ওদের ভালোবাসার চেয়ে ওর আরোগ্যটা আমাদের কাছে বেশি জরুরি, কথাটা কানে বাজছিল। শ্রীর কান লাল হয়ে গেছিল। ওর শরীর খারাপ হয়েছে এ কথা জানা সত্ত্বেও গোপেন ওর পাশে ছিল না, পেছনে ছিল। গোপেন যেন ওকে ছেড়ে দিয়েছিল, যেন সব দাবি তুলে নিয়েছিল ওর উপর থেকে। সুমনের ঘরে শ্রীকে ঢোকার পর থেকেই শ্রীর মনে হলো, শ্রীর কানে বাজছিল ওই ডাক্তারের গম্ভীর গলা, আওয়ার পেশেন্ট ইজ ভিভিআইপি, ভিভিআইপি। এর আগে কখনোই এমন মনে হয়নি, কিন্তু আজ সুমনের পটভূমিতে গোপেনকে বড় সাধারণ পরিচয়হীন একজন অসফল মানুষ বলেই মনে হলো তার। শ্রী ভাবল আরেকবার একা ঘরে গিয়ে দেখা যায় সুমনকে। তারপরই নিবৃত্ত করল নিজেকে। লিফটের দিকে ধীর পায়ে এগোতে এগোতে শ্রী ভাবছিল, রূপ, টাকা পয়সা এইসব একজন পুরুষকে কখনোই তা দিতে পারে না যা দিতে পারে মর্যাদা এবং যশ। গোপেন বলল,
এদিকে জিপ নেই, জিপ ওই দিকে। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। পর্ব ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্টে, ভিডিওতে লাইক দেবেন আর নিজের বন্ধুবান্ধব পরিচিত জনের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। যারা নতুন এসেছেন তাদের একটাই কাজ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি যখনই নতুন গল্প উপন্যাস আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। নমস্কার, সবাই ভালো থাকবেন।